ডিজাইনিং এবং প্রজেক্ট টিকটারিং আমাদের আরেকটা প্রতিষ্ঠান। আমরা একসাথে একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা একটা সবার মধ্যে বলতে আমরা একেবারেই বিজ্ঞানের ছাত্র শিক্ষক ছাড়াও অন্যান্য যারা আছেন সবার মধ্যে একটা বিজ্ঞানের আলোচনা শুরু করার চেষ্টা করছি। সেটার একটা ধাপ বলা যায় এটা। তো এই বক্তৃতার টপিকটা নির্দিষ্ট কিছু না, আমরা বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে হয়তো বিভিন্ন পর্বে আলোচনা করব। পাশাপাশি আমরা জোর দেব সায়েন্স কমিউনিকেশনের উপরে। সব মিলে আমাদের এই পুরো উদ্যোগের উদ্দেশ্য থাকবে যাতে আমরা বিজ্ঞানকে শুধুমাত্র একটা পাঠ্যপুস্তকের বিষয় হিসেবে না নিয়ে এটাকে আমরা আমাদের জীবনের আলোচনার একটা টপিকে নিয়ে আসতে পারি। টিকটলিক প্রজেক্ট সায়েন্স কমিক্স নিয়ে কাজ করে, আমরাও কার্টুন কমিক্স নিয়ে কাজ করি। তাই ভাবলাম টিকটলিকের সঙ্গে বিজ্ঞান নিয়ে কিছু কাজ করা যেতে পারে। বিজ্ঞান আসলে সবার জন্য, সবার কাছে বিজ্ঞানকে কত সহজে পৌঁছানো যায় তাই নিয়ে আমাদের। তো আমরা এই প্রতিবারের মতো এই পর্বেও আমরা বিজ্ঞানকে দেখছি একটু কাছে গিয়ে বিজ্ঞানী কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখছি। তো বিজ্ঞানের যেটাকে বলতে পারি পদ্ধতি, বিজ্ঞান সম্বন্ধে তো আমরা অনেক কথাই বলতে পারি, বিজ্ঞান বর্ণনা করতে পারি, বিভিন্ন আবিষ্কারের কথা বলতে পারি, তার মূলে কি আছে, সেটা কিভাবে কাজ করে সেগুলো বলতে পারি। কিন্তু এখন আমরা প্রতিটা পর্বে যে জিনিসটা দেখছি সেটা হলো বিজ্ঞান কীভাবে কাজ করে। বিজ্ঞানের জিনিস কীভাবে কাজ করে তা নয়, থিওরি কীভাবে কাজ করে তা নয়, কিন্তু বিজ্ঞান নিজে কীভাবে কাজ করে সেটা আমরা দেখছি। এবং সেটা দেখতে গিয়ে আমরা গত পর্বে দেখেছিলাম যে বিজ্ঞানী যে তার মস্তিষ্ক থেকে একটা ঝিলিক, যেটা আমরা বলেছি যে একটা অনুমান, সেই অনুমানটা যখন দেন এবং সেটার থেকে যখন নানান যুক্তি খেলিয়ে ভবিষ্যৎবাণী করেন, একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা যদি প্রমাণিত হয় তাহলে তার যেটা সেই অনুমান সেটাও সঠিক বলে ধরে নিতে হবে। সেটা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি যে অনুমানটা যদি সুন্দর হয় এবং সরল হয়, কারণ কোনো কোনো অনুমান অত্যন্ত জটিল হতে পারে, নানান রকম পেচ খাওয়া একটা অনুমান। আবার একই জিনিসের ব্যাখ্যা করতে গিয়ে আরেকজন একটা সরল অনুমান করতে পারে, এবং বিজ্ঞানীর একটা পক্ষপাতিত্ব বলবো ওই সরল অনুমানের দিকে। সরল অনুমানটাই ঠিক হবে, কারণ ওটা সুন্দর অনুমান, ওই থিওরিটা সুন্দর, এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে, অল্প কথার ব্যাখ্যা। এটা বহুকাল ধরে একবারে মধ্যযুগ থেকেই বিজ্ঞানীরা কেমন একটা এটা বিশ্বাসের মতো এটা ধরে রেখেছে যে যেই থিওরি সরল, যে থিওরি সুন্দর, সেটা আসলে ফলপ্রসূ হবে, সেটার থেকে নানান আবিষ্কার হবে, এবং হয়েছেও তা। আমরা দু একটি উদাহরণও দেখেছি, কিন্তু এর পেছনে কোনো যুক্তি নেই। তো ওরকম আজকে আরেকটা জিনিস আনতে চাই যেটা আরও মৌলিক এবং সব কিছুর মূলে, বিজ্ঞানের মূলে তো বটেই, এমনকি আমাদের দৈনন্দিন যে কাজ, আমরা প্রতিদিন যেসব জিনিস দেখি, যেগুলোর উপর আস্থা রাখি, যেমন আমরা সকালবেলা সূর্য উঠবে, এর চেয়ে সহজ কথা আর কি হতে পারে, কারণ আমরা বারবার এটা দেখেছি, কাজেই অনেকবার দেখেছি এবং অনেকে দেখেছি, একই জিনিস দেখেছি। তো কাজেই আমাদের মাথায় ঢুকে গেছে যে আগামী দিনও উঠবে সূর্য। আগামী দিন যদি নাও দেখি, এই যে বলছি বারবার দেখেছি, তার মানে প্রতিদিন দেখি নাই। একসময় আমি ছিলাম না, তখন আমার দেখার সুযোগও ছিল না, কিন্তু যে কয়দিন দেখেছি কিন্তু ঠিক হয়েছে। কাজে আমার একটা বিশ্বাস জন্মে গেছে যে এটা আবার হবে। আগামী 1 মাস যদি সূর্যের দিকে নাও তাকাই, তারপরেও যদি পরে তাকাই, দেখব যে সূর্য ঠিকই সকালবেলায় উঠেছে, পূব দিকেই উঠেছে। এটা কেন? এটার বাংলায় ভালো একটা শব্দ নেই, কিন্তু ইংরেজিতে একটা শব্দ আছে, ইন্ডাকশন। এটাকে বলে ইন্ডাকশন। তার মানে কথাটার মানে হলো যেটা বারবার হয়েছে সেটা আবার হবে, যেটা আমি বারবার দেখেছি সেটা আবার হবে। আর দেখাটা তো গুরুত্বপূর্ণ, তাই না? কারণ আমরা বলেছি যে শেষ পর্যন্ত ওই যে বিজ্ঞানের যে আন্দাজ, যে ভবিষ্যৎবাণী, সেটা পরীক্ষায় দেখলাম কি না সেটাতেই কিন্তু এটাকে গ্রহণ করা বা না করা ঠিক হয়ে যাচ্ছে। তার মানে আনুমানিক যে তত্ত্বটা দিয়েছি, অনুমান যেটা করেছি, যেই মাথার ঝিলিক, ওটা সত্য কি মিথ্যা
এটা আমরা কেমন করে বুঝছি? আমরা বুঝছি ওটার থেকে যে ভবিষ্যৎবাণী করেছি সেই ভবিষ্যৎবাণীটা আমি হাতে নাতে হাতে কলমে দেখিয়ে দিতে পেরেছি কিনা, বা আমি নিজে দেখেছি কিনা, হাতে কলমে প্রমাণ করতে পেরেছি কিনা, যেটা পরীক্ষার মাধ্যমে, সেটাকে এক্সপেরিমেন্ট বলি, পর্যবেক্ষণ বলি, যাই বলি, পরীক্ষা বলি। কিন্তু তার ভেতরে কি আছে? তার ভিতরে দেখা আছে, কোনো না কোনোভাবে আমাকে কিছু দেখতে হয়েছে। সেটা মাইক্রোস্কোপের ভেতর দিয়ে দেখতে পারি, সেটা হয়তো একটা থার্মোমিটারের পারা উঠলো কি উঠলো না, কোথায় উঠলো সেটা হতে পারে, একটা মিটার ঘুরলো কি ঘুরলো না, কাঁটা ঘুরলো কি ঘুরলো না তা হতে পারে। কিন্তু কিছু একটা আমাকে দেখতে হবে, যে বলতে হবে এই যে কাঁটা ঘুরেছে তার মানে এটা ঠিক, এই যে থার্মোমিটার উঠেছে কাজে এটা ঠিক, এভাবে ওই যে আলোটা দেখা গেছে কাজে এটা ঠিক। শুধু দেখা না, অনেক সময় শুনেও হয়, একটা ক্লিক শব্দ হয়েছে, একটা আওয়াজ পাওয়া গেছে, যেই আওয়াজটা আমি আশা করছিলাম যন্ত্রে একটা আওয়াজ করবে, সেই আওয়াজটা আমি পেয়েছি, তাতে আমার বিশ্বাস হয়েছে যে পরীক্ষায় পাস, আমি এটা সফল হয়েছে পরীক্ষাটা। অথবা আমি যদি কেমিস্ট হই, আমি হয়তো দেখব যে আমি একটা অম্ল স্বাদ পাবো এই কেমিক্যালটার, ঠিক আমি জিহ্বায় লাগালাম, অম্ল স্বাদ পেলাম, একটু টক স্বাদ পেলাম, ঠিক আছে, আমি পাস, পরীক্ষায় পাস। ওটাই আমার ভবিষ্যৎবাণী ছিল, ওটাই পেয়েছি। তার মানে এগুলো কি? প্রত্যেকটা আমার ইন্দ্রিয়, আমার শরীরের অংশ। এই দেখা আমি চোখ দিয়ে দেখেছি, এই শোনা কান দিয়ে শুনেছি, এই টক পাওয়া সেটা জিহ্বা দিয়ে দেখেছি, এগুলো ইন্দ্রিয়। সুখেও দেখতে পারি নাক দিয়ে, টাচ করে দেখতে পারি, স্পর্শ করে, সেটাও একটা ইন্দ্রিয়। তো 5 ইন্দ্রিয়, এই 5 ইন্দ্রিয় দিয়েই আমাকে বুঝতে হবে পরীক্ষা পাস না ফেল। শেষ পর্যন্ত ওটাও আমি, কিন্তু আমার 5 ইন্দ্রিয়, এবং সেই 5 ইন্দ্রিয়ের সঙ্গে আমার সংযোগ আছে আমার মস্তিষ্কের। আসলে ইন্দ্রিয় তো দেখে না, দেখে মস্তিষ্ক। ইন্দ্রিয় শোনেও না, কান শোনে না, শোনে মস্তিষ্ক। তো শেষ পর্যন্ত আবার সেই মস্তিষ্ক, আমার মস্তিষ্কে যদি ধরা পড়ে তাহলে আমি বলবো পরীক্ষায় পাস। বা আমার বন্ধুর মস্তিষ্কে হলে, আরেকজন বিজ্ঞানীর মস্তিষ্কে যদি ধরা পড়ে, তার ইন্দ্রিয়গুলোতে যদি ধরা পড়ে, সেও যদি দেখে, সেও যদি শোনে, সেও যদি স্বাদ পায়, তাহলে পরীক্ষা পাস, এক্সপেরিমেন্ট সফল। তো শেষ পর্যন্ত আমার মাপকাঠি হলো সেই আমার পঞ্চ ইন্দ্রিয়। এখন পঞ্চ ইন্দ্রিয়ে যা ঘটে সেটা কিন্তু আমি চাই যে এটা একবার ঘটলে এটা ভুলও হতে পারে, বারবার ঘটবে, বারবার দেখব, সূর্য দেখার মতো বারবার দেখব। বারবার দেখে যদি প্রতিবার দেখি তাহলে আমার একটা বিশ্বাস জন্মে যে আমি এটা সব সময় হচ্ছে। আমি দেখি আর না দেখি, কাল নাও দেখতে পারি, কিন্তু এটা সব সময় হচ্ছে। তার মানে হচ্ছে সবসময় আমি চোখ লাগিয়ে রাখছি না, কিন্তু আমি কয়েকবার মাত্র দেখেছি, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে এটা সবসময় হবে। এটাকে বলে ইন্ডাকশন। তবে ইন্ডাকশনের পেছনে কিন্তু কোনো যুক্তি নাই, সামনের বার নাও হতে পারে। আমি ছোটোবেলার থেকে দেখছি কাক মাত্রই কালো, কাক সবসময় কালো হয়, এই জন্য আমি খুব জোরের সঙ্গে বলতে পারি কাকটা কালো, কালো পাখি। কিন্তু আগামীকাল একটা সাদা কাক যদি আমি দেখি, তাহলে কিন্তু আমার সেই বলা, সেই সিদ্ধান্ত ধসে পড়বে, ওটা আর থাকবে না। তো কাজেই এটার উপর ভরসা কী? এটা তো যে কোনো সময় একটা ভিন্ন জিনিস হতেই পারে, যদি অনেক ক্ষেত্রে হয়নি এখনও, যে সূর্য ওঠে নাই এরকম, বা সূর্য পূর্ব দিকে ওঠে নাই অন্যদিকে উঠেছে, এমন ঘটনা ঘটেনি বলে প্রমাণ। কিন্তু ঘটেনি, ঘটতে পারবে না এমন তো কোনো কথা নেই। কাজে ইন্ডাকশনে কিন্তু খুব একটা জোর নেই, যুক্তির জোর নেই, কিন্তু বিশ্বাসের জোর আছে। ওই বিশ্বাসটা কিন্তু বিজ্ঞানীর খুব প্রয়োজন। ওই বিশ্বাস না থাকলে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব না, এবং আমরা মানুষের পক্ষেও কোনো কাজ করা সম্ভব না। কারণ দৈনন্দিন আমরা ওই বিশ্বাসের উপরেই চলি, যে প্রতিদিন বাস আসে, আজকেও বাস আসবে, কিন্তু অনেক সময় বাস আসে না, তখন আমরা ঠকি, ইন্ডাকশনে বিশ্বাস করে ঠকে যাই। তো বিজ্ঞানীও যে ঠকতে পারে না তা না, কিন্তু বিজ্ঞানী আসলে মনে করে না যে সে ঠকবে। ইন্ডাকশনটা সবসময়, এটাও এক ধরনের বিশ্বাস। ওই যে সরল হলে সত্য হবে সেটা যেরকম বিশ্বাস, সুন্দর হলে সত্য হবে সেটা যেরকম বিশ্বাস, বারবার যেটা ঘটেছে সেটা আবার ঘটবে, এটাও একটা বিশ্বাস। এখন এটা একটা বিজ্ঞানের মধ্যে একটা খুঁত বলা যায়, অনেকে দার্শনিকরা বিশেষ করে এটা একটা খুঁত মনে করেন।
এরকম অযৌক্তিক জিনিসের উপর এত আস্থা কেন? আফটারঅল এটা তো যুক্তি নেই, তো এটার পেছনে তো যুক্তি নেই। তো বিজ্ঞানী এটা বোঝেন কিন্তু কেয়ার করেন না। বিজ্ঞানী মনে করেন যে এটা সবাই মানে, আমিও মানি, যে বারবার হলে আবার হবে, আর না মেনে তো উপায়ও নাই, তাহলে তো বিজ্ঞান হবে না। তো এটার থেকে বাঁচাবার জন্য আরেকভাবে জিনিসটা দেখা হয়েছে। কেউ কেউ দেখেছেন, মানে ব্যাখ্যা করেছেন, দেখেছেন মানে ব্যাখ্যা করেছেন, সেটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। সে ব্যাখ্যাটা চমৎকার একটা ব্যাখ্যা। সেটা হলো যে আমরা আসলে বিজ্ঞানী যেটা করেন সেটা সত্য কিনা সেটা দেখেন না, তাহলে কি দেখেন? মিথ্যা কিনা সেটা দেখেন। একটা এক্সপেরিমেন্ট যখন করেন বিজ্ঞানী, তখন এটা উনি সত্যায়ন করেন না। আমরা যে বলি না সত্যায়ন করা, ভেরিফাই করা, সত্যায়ন করা, উনি সত্যায়ন করেন না, উনি আসলে মিথ্যায়ন করেন। কীরকম মিথ্যায়নটা কি? যে ওটা ঠিক না, আমি যে আন্দাজটা করেছিলাম, যে থিওরিটা দিয়েছি, ওটা মিথ্যা না। এক্সপেরিমেন্ট বলে দিক এটা মিথ্যা কি মিথ্যা না। যদি এক্সপেরিমেন্ট বলে দেয় যে এটা মিথ্যা, তাহলে আমার অনুমান ওখানেই শেষ, একবার বললেই হবে। কারণ মিথ্যা যে এটা বারবার বলার কোনো দরকার হয় না। একবার মিথ্যা হলে আর শতবার সত্য হলেও থিওরি ওটা টিকবে না। কাজেই মিথ্যায়ন করার সুবিধা আছে, সেখানে বারবার হওয়ার কোনো দরকার নেই। কাজে ওই ইন্ডাকশনের যে সমস্যাটা, সেই ইন্ডাকশনের সমস্যাটা আর নেই। এটা অন্যভাবে দেখা, মনের শান্তির জন্য, ঠিক আছে। কিন্তু এই কথাটার মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে, এটা বলার জন্যই আমি এটা এনেছি। এই মিথ্যায়ন করাটা কেন? মিথ্যায়ন করাটা এই জন্যে যে মিথ্যায়ন হলো বিজ্ঞানের অলংকার, বিজ্ঞানের অলংকার। কারণ একমাত্র বিজ্ঞানই করে যে কোনো জিনিস সবাইকে ইনভাইট করে, যে দেখো আমি একটা থিওরি দিয়েছি, আমি একটা আন্দাজ করেছি, একটা আন্দাজে অনুমান থিওরি দিয়েছি, সেই অনুমানটা তোমাদের সামনে দিলাম, এবং অনুমান থেকে যে ভবিষ্যৎবাণী করলাম আমি, সেই ভবিষ্যৎবাণীটা তোমাদের সামনে রাখলাম, তোমরা এটা যে মিথ্যা সেটা প্রমাণ করো। এবং এরকম আমি আরো অনেক কিছু দেখাবো তোমাকে এই থিওরি থেকে, যে আরো ভবিষ্যৎবাণী করব। ভবিষ্যৎবাণীটা তুমি মিথ্যা প্রমাণ করতে চাইবে, কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারবে না। এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এবং সব বিজ্ঞানী তাই করেন। সব বিজ্ঞানী একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তুমি এটা করতে পারবে না, কাজে তুমি এটা আমার থিওরিটা ঠিক। তুমি যদি মিথ্যা প্রমাণ করতে না পারো, তাহলে আমার থিওরি ঠিক। তো এই যে চ্যালেঞ্জটা, এটা একমাত্র বিজ্ঞানী দিতে পারেন, অন্যেরা কিন্তু এটা দেন বা দেওয়ার সাহস রাখেন না। অন্যেরা বলেন আমার কথা বিশ্বাস করো, আমি অমুক, আমি অত বড় একজন জ্ঞানী মানুষ, কাজেই তোমরা এটাকে বিশ্বাস করো। অথবা বলবে যে আমি অনেক যুক্তি দিয়েছি, কাজেই তোমরা আমাকে বিশ্বাস করো। কিন্তু বিজ্ঞানী সেভাবে বলে না। বিজ্ঞানী বলে যে আমি যা বলেছি তার মধ্যে অনেক ফাঁক রেখেছি, আমি অনেক সুযোগ দিয়েছি তোমাদেরকে। যেমন নিউটন, আমি যদি নিউটন হতাম, বলতে পারতাম, বা নিউটন বলতে পারতেন যে এই দেখো আমি গ্র্যাভিটেশনের একটা থিওরি দিয়েছি, মহাকর্ষণের একটা থিওরি দিয়েছি, এবং তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা এটাকে মিথ্যা প্রমাণ করো। আমি বলেছি যে চাঁদ পানিকে টানবে, পৃথিবীর পানিকে টানবে, সেখানে জোয়ার হবে। তুমি দেখিয়ে দাও যে জোয়ার হচ্ছে না। বা আমি যেই সময় বলেছি যে এই রকম সময়ে বেশি হবে, তুমি দেখিয়ে দাও এরকম সময়ে বেশি হবে না, তাহলে আমার অনুমানটা মিথ্যা হয়ে যাবে, আমার মহাকর্ষণ কথাটাই মিথ্যা হয়ে যাবে। এটা একটা সুযোগ করে দিয়েছি তোমাকে, আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। আমি আরও কত মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, তুমি দেখিয়ে দাও যে এটা ঘোরে না। একটা কোনো কিছু দেখিয়ে তুমি আমাকে দেখিয়ে দাও, এক্সপেরিমেন্টে দেখিয়ে দাও যে পৃথিবী ঘোরে না। অথবা তুমি প্রমাণ করে দাও যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে না। প্রমাণ করে দাও যে এই নেপচুনের আকর্ষণে ইউরেনাসের কক্ষপথ একটু বদলে যাচ্ছে না। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো। তুমি প্রমাণ করো যে হেলির ধূমকেতু 75 বছর হয়ে গেল, কিন্তু হেলির ধূমকেতু আর ফিরল না। তুমি একবার দেখিয়ে দাও, তাহলে আমি চলে যাই, তাহলে আমি মিথ্যা প্রমাণ হয়ে যাই। কিন্তু আজ 300 বছর হয়ে গেল, বেশি হয়ে গেল 300 বছরের। এরকম অনেক চ্যালেঞ্জ উনি ছুড়ে দিয়ে চলে গেছেন, কিন্তু কোনো চ্যালেঞ্জ কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি।
তো কাজেই এই জন্যই নিউটনের থিওরি এত ভালো থিওরি। 300 বছরে কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আইনস্টাইন করেছেন সেটা আরেকটা লেভেলে গিয়ে, কিন্তু তার আগে পর্যন্ত কেউ পারেনি, কোনো মিথ্যা প্রমাণ করতে পারেনি। তো কাজেই এই যে মিথ্যা প্রমাণ করতে না পারা, এটা একটা বাহাদুরি বিজ্ঞানের। মিথ্যায়ন করো, এবং অনেক কিছু আছে যেটা ভালো বিজ্ঞান হবে না যেই বিজ্ঞানের মধ্যে মিথ্যা প্রমাণ করার সুযোগ নেই। অনেক থিওরির মধ্যে মিথ্যা প্রমাণ করার খুব একটা সুযোগ নেই, তো সেটা আর অন্য কিছু হতে পারে, কিন্তু বিজ্ঞান হবে না। বিজ্ঞানের বাহাদুরি হলো এটাকে মিথ্যা প্রমাণ করা যায়, এবং করলে সেই থিওরিটা বাতিল হয়ে যাবে। তো এই যে মিথ্যায়নের সুযোগ, এটাই হলো বিজ্ঞানের একটা চিহ্ন, বিজ্ঞানের একটা প্রতীক, বা বিজ্ঞানের একটা আলামত যে তাকে মিথ্যা প্রমাণ করা যায়। এবং বিজ্ঞানটা থিওরিটা এমনভাবে দেওয়া হয় যেন এটা মিথ্যা প্রমাণের সুযোগ থাকে। যার যতভাবে প্রমাণের সুযোগ সেটা তত ভালো থিওরি। যেমন টলেমি বা অ্যারিস্টটলের সময় যে বিশ্বের যে মডেলটা ছিল, বিশ্বের যে চিত্র ছিল, তাতে কি দেখেছি? তাতে দেখেছি যে পৃথিবী মাঝখানে, সব গ্রহগুলো তার চারিদিকে, সূর্যও তার চারিদিকে ঘুরছে, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা উল্টাপাল্টা কিছু জিনিস দেখেছি, যে সূর্য ঠিক ওভাবে ঘুরছে না, যেভাবে বলা হয়েছে সেভাবে ঘুরছে না। সূর্য কখনো জোরে ঘুরছে, কখনো আস্তে ঘুরছে। মঙ্গল গ্রহ ঘুরছে ঠিকই, কিন্তু কখনো কখনো উল্টা দিকে ঘুরছে। এগুলো তো থিওরিতে নাই, সেই অ্যারিস্টটলের থিওরিতে, টলেমের থিওরিতে এগুলো নেই। তখন কিন্তু তাকে আমি মিথ্যা প্রমাণ করতে পারিনি। কেন? কারণ সে ব্যবস্থা রাখেনি। সে যখনই দেখেছে যে মিথ্যা প্রমাণ হবে, সে একটা নতুন এপিসাইকেল, যে সাইকেলের ভিতরে সাইকেল, বৃত্তের ভিতরে বৃত্ত, আরেকটা বাড়িয়ে দিয়েছে যাতে মিথ্যা প্রমাণ করা না যায়। যখনই সেরকম সম্ভাবনা, তখনই সে এটা বদলিয়ে ফেলেছে। আর সেই সুযোগগুলো ছিল তার, সেজন্য এটা ভালো বিজ্ঞান ছিল না। কিন্তু এরপরে যেই চিত্র আসলো, সেখানে এই সুযোগটা নাই। আমি যদি দেখিয়ে দিতে পারি যে ঠিক কোপারনিকাসের বা আধুনিক যে বিশ্ব চিত্র, সেখানে মঙ্গল গ্রহ যেই স্পিডে ঘোরার কথা সেই স্পিডে ঘুরছে না, তাহলে কিন্তু এই থিওরি বাতিল হয়ে যাবে। 1 মিনিটও এটা টিকবে না। এটার মধ্যে তাকে মিথ্যা প্রমাণ করার সুযোগ আছে। তো কাজেই এটাই হলো বড় জিনিস, যে বিজ্ঞান নিজেকে মিথ্যা প্রমাণ করে সুযোগটা দেয়, মিথ্যা প্রমাণের সুযোগটা দেয়। আমরা এরকম অসংখ্য উদাহরণ নিতে পারি। যেমন মহাকর্ষের কথা বলছিলাম, নিউটনের মহাকর্ষের পরে আইনস্টাইন মহাকর্ষ থিওরি দিয়েছেন, যেটা ওটার থেকে বেটার। এখন কিন্তু আইনস্টাইনের মহাকর্ষটাই গ্রহণযোগ্য, নিউটনেরটা নয়। কিন্তু সেখানেও আমরা দেখি আইনস্টাইনেরটার যে থিওরি, তাকে মিথ্যা প্রমাণ করা আরও সহজ। যেমন আমরা যদি দেখিয়ে দিতে পারি যে সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় আলো বেঁকে যায় না, তাহলেই এই থিওরিটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আমরা যদি দেখিয়ে দিতে পারি যে গ্র্যাভিটি ওয়েভ হওয়া সম্ভব নয়, গ্র্যাভিটি ওয়েভ পাওয়া যায় না, যে মহাকর্ষ তরঙ্গ পাওয়া যায় না, তাহলে এটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু নিউটনের থিওরিতে ছিল না। কাজে নিউটনের থিওরির থেকে আরও সহজ আইনস্টাইনের থিওরিকে মিথ্যা প্রমাণ করা, সেই জন্য এটা আরও ভালো। মানে যেটা যত মিথ্যা প্রমাণ করা সহজ, সেটা তত ভালো। এবং যেগুলোকে আমরা নকল বিজ্ঞান বলি, ছদ্ম বিজ্ঞান বলি, সিওডো সায়েন্স, ছদ্ম বিজ্ঞান। যেমন জ্যোতিষীরা অনেক সময় এটাকে বিজ্ঞান, নিজেদের কাজটাকে বিজ্ঞান বলেন। অনেক জিনিস আছে যেগুলো আসলে বিজ্ঞান নয়, কিন্তু তারা বিজ্ঞান বলে দাবি করে। এগুলোকে আমরা বলি ছদ্ম বিজ্ঞান। ভাবসাব করে বিজ্ঞানের মতো থিওরি দেয়, বিজ্ঞানের মতো এক্সপেরিমেন্ট করে, কিন্তু আসলে আমরা দেখব এইগুলোর মধ্যে মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নেই। জ্যোতিষের কথাকে কখনো মিথ্যা প্রমাণ করা যায় না সহজে, কারণ তার কথার মধ্যেই এমনভাবে থাকে যে এটাকে মিথ্যা প্রমাণ করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। তো কাজেই ওটা সেই জন্য বিজ্ঞান হতে পারেনি। সেটা বিজ্ঞান হতে হলে তাকে মিথ্যা প্রমাণ করার সুযোগ থাকতে হবে। তো এটা একটা বড় জিনিস। তাহলে আমরা শেষ পর্যন্ত দেখছি যে আমাদেরকে ইন্দ্রিয়ের উপর ভরসা করতে হচ্ছে,
আমরা হয় দেখি, নইলে শুনি, নইলে স্বাদ নিই, নইলে গন্ধ নিই, পঞ্চেন্দ্রিয় দিয়ে। সেটাকেই আমরা বলি পর্যবেক্ষণ বা এক্সপেরিমেন্ট, হাতে কলমে দেখা। হাতে কলমে দেখার মানেই এগুলো পঞ্চেন্দ্রিয় দিয়ে আমাদের মস্তিষ্ক দিয়ে দেখা, সেটাকে এক্সপেরিমেন্টও বলতে পারি। কিন্তু পার্থক্যটা কোথায়? পর্যবেক্ষণ বলছি একটাকে, এক্সপেরিমেন্ট বলছি একটাকে, এবং এক্সপেরিমেন্টকে সবসময় আমরা গুরুত্ব দিই বেশি পর্যবেক্ষণের চেয়েও, বা অন্য কোনোভাবে প্রমাণ করার চেয়েও আমরা এক্সপেরিমেন্টকে বেশি গুরুত্ব দিই। সেখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এক্সপেরিমেন্টটাকে আমরা সাজিয়ে নিই। যে যেমন আমি একটা উদাহরণ দিই, সাজিয়ে নিই মানে ওটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা, মানে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, সব কিছু একটা আদর্শ অবস্থায় থাকবে, তাহলেই আমরা যা দেখব সেটা সম্বন্ধে আমরা শিওর হতে পারবো। যেমন গ্যালিলিও এক সময় বলেছিলেন, অ্যারিস্টটলকে ভুল প্রমাণ করে উনি দেখিয়েছিলেন যে একটা ভারী জিনিস আর একটা হালকা জিনিস যদি আমরা উপর থেকে ফেলি, ভারী জিনিসটা এবং হালকা জিনিসটা একসঙ্গে পড়বে। গ্যালিলিও এটা দেখিয়েছিলেন। অ্যারিস্টটল ওভাবে উনি মনে করতেন যে ভারী জিনিসটাই আগে পড়বে, এবং অনেক সময় আমরা তাই দেখি। কিন্তু গ্যালিলিও বলেছেন না, দেখলে কি হবে, আমরা যদি একটু সাবধানে দেখি তাহলে আমরা দেখব যে হ্যাঁ, আমি যদি একটা পাখির পালক আর একটা লোহার বল একসাথে ফেলি, তাহলে লোহার বলটা আগে পড়বে, পাখির পালকটা পড়বে না। তাহলে কি গ্যালিলিও মিথ্যা কথা বললেন? গ্যালিলিও এটা ঠিক না। না, গ্যালিলিও বলছেন যে ওভাবে দেখলে হবে না, কারণ পাখির পালকটা বাতাস ধরবে, বাতাসে উড়বে, কাজে এটা সহজে পড়বে না। আমি আরেকটা বল যদি লোহার বলের মতো শেপ করে তখন ফেলি, তখন একসাথে পড়বে। তো গ্যালিলিও এর চেয়ে বেশি কিছু করতে পারেননি, কারণ পাখির পালক দিয়ে উনি দেখাতে পারেননি যে পাখির পালক আর লোহার বল একসঙ্গে পড়বে। কিন্তু পরে কিছুদিন পরে যখন অন্যরা এক্সপেরিমেন্ট করলেন, তখন একটু ভালো করে করা গেল। তখন একটা এক্সপেরিমেন্ট, এটা আমরা গিনি ফেদার এক্সপেরিমেন্ট বলে জানি। গিনি মানে হলো একটা মুদ্রা, একটা কয়েন, একটা মুদ্রা আর একটা পাখির পালক। মুদ্রা তো বেশ ভারী জিনিস, একটা ধাতুর মুদ্রা, বেশ ভারী জিনিস। তো এই দুটা যদি আমি একটা নলের মধ্য দিয়ে ফেলি, যেই নল থেকে বাতাস বের করে নিয়েছি, তখন দেখা যায় যে মুদ্রা আর পালক একসঙ্গে একদম একসাথে পড়েছে। আর বাইরে যদি করি তখন দেখি যে পালকটা পড়তে চাচ্ছে না, কিন্তু মুদ্রা পড়ে গেছে। তো এখানে আমি কি করলাম, একটা নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করলাম, যেখানে বাতাস নাই বলে পালকে বাতাস ধরবে না, কাজেই এরা একসঙ্গে পড়বে। এটা ছোট্ট একটা নিয়ন্ত্রণ, কিন্তু এই নিয়ন্ত্রণটা আমি করেছি বলে এটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। এটা একটা নামই হলো যে গিনি ফেদার এক্সপেরিমেন্ট, মুদ্রা আর পালক এক্সপেরিমেন্ট। তো সব এক্সপেরিমেন্ট এত সহজ হয় না, কিন্তু সবগুলোতে এইভাবে নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করি, যাতে করে যেসব জিনিস ডিস্টার্ব করতে পারে, যেসব জিনিস বিভ্রান্ত করতে পারে, সেগুলো যেন না থাকে। তো আমরা চট করে যদি বড় বড় কয়েকটা এক্সপেরিমেন্টে চলে যাই, এটা তো ছোট এক্সপেরিমেন্ট বললাম, গিনি ফেদার, এটা বহু পুরনো একটা এক্সপেরিমেন্ট। যেমন এই কথাগুলো আমরা হয়তো আগেও এনেছি থিওরি হিসাবে, যে একটা থিওরি হলো বাবা মা থেকে সন্তান কি করে তার ক্যারেক্টারগুলো পায়, তার চেহারা পায়, তার স্বভাব পায়, এটা কিভাবে যায়। এটা 1000 বছর ধরে মানুষের চিন্তা। শেষ পর্যন্ত ম্যান্ডেল যে বিজ্ঞানী, উনি বলছেন যে বাবা মার শরীর থেকে একটা কণার মতো জিনিস, তার ডিম্বাণু শুক্রাণুর থেকে একটা কণার মতো জিনিস সন্তানের মধ্যে যায়, এবং কণাগুলো একটার সাথে একটা মেশে না। উনি কতগুলো মটরশুঁটির উপর এক্সপেরিমেন্ট করে উনি দেখিয়ে দিলেন যে কণাগুলো মেশে না, যার যারটা সে বজায় রাখে, কাজে এটা বংশ বংশ ধরে এই জিনিসটা সন্তানের মধ্যে চলতে থাকে। কিন্তু কণাটা কি? কণাটার উনি নাম দিয়েছিলেন জিন। এটা জাস্ট একটা নাম, কণারই আরেক নাম। কিন্তু জিনটা কি, এটা আর বিজ্ঞানীরা বের করতে পারেননি অনেকদিন পরে। শুধু এটুকু বোঝা গেল যে জিনটা, যে কণাটা বাবা মার থেকে সন্তানের কাছে যায়, যা সব বার্তা নিয়ে যায়, চেহারার বার্তা, স্বভাবের বার্তা, সব বার্তা নিয়ে যেটা যায়, সেটা আসলে রয়েছে প্রত্যেক কোষের যে নিউক্লিয়াস, যে কোষের কেন্দ্র, সেই কোষের কেন্দ্রে রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে।
যে তার ক্রোমোজোম বলে কতগুলো সুতার মতো জিনিস আছে তার মধ্যে। এটা বোঝা গেল, এটাও নানান অবজারভেশনে নানান এক্সপেরিমেন্টে বোঝা গেছে। কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছু আছে, প্রোটিন আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। এই তিনটা জিনিস তো আছেই, আমরা জানি, কেমিস্টরা জানেন, বহুদিন থেকে জানেন। তো কোনটায় নিয়ে যায় বার্তাটা, কোনটায় নিয়ে যায়? এই যে স্বভাব বা চেহারা কে নিয়ে যায়? কোনটা? প্রোটিন নিয়ে যায়? প্রোটিন নিতে পারে, কারণ প্রোটিন বেশ জটিল একটা জিনিস এবং প্রোটিনের সেই সুযোগ আছে নেওয়ার। ডিএনএও নিতে পারে, ডিএনএর সুযোগ আছে, আরএনএও নিতে পারে। এগুলো সব বিভিন্ন ধরনের অণু এই কোষের মধ্যে থাকে, আরএনএও নিতে পারে। কিন্তু কোনটা নেই আমাদের জানতে হবে, নইলে আমরা কি করে এটার পেছনে লাগবো, এই বিজ্ঞান সৃষ্টি করব। তো শেষে 1944 সনে এভারি বলে একজন, উনি একটা এক্সপেরিমেন্ট করলেন। কিভাবে করলেন? যে উনি ধরে নিলেন যে হয় প্রোটিন, নইলে আন্দাজ করলেন যে হয় প্রোটিন নিয়ে যাচ্ছে, যে আন্দাজ আগেও ছিল, যে অথবা ডিএনএ নিয়ে যাচ্ছে। কিন্তু উনি নিউমোনিয়ার জীবাণু একটা ইঁদুরের মধ্যে দিলে ইঁদুর নিউমোনিয়া হয়ে মারা যায়। কিন্তু সব জীবাণু না, এক ধরনের নিউমোনিয়ার জীবাণু আছে যেগুলো খসখসে, সেগুলো দিলে মারা যায় না। আর আরেকটা আছে যেটা মসৃণ, সেগুলো দিলে মারা যায়। তো উনি একটা এক্সপেরিমেন্ট করলেন যে মসৃণগুলো যেগুলোতে মারা যায় সেগুলোকে উনি নষ্ট করে দিলেন, মানে গরম করে নষ্ট করলেন। তো এগুলো ইঁদুরকে দিলে আর কোনো কাজ করে না, এগুলো তো মরে গেছে জীবাণু, কাজে কোনো কাজ করে না। কিন্তু একই সাথে উনি যদি খসখসে জীবাণুও দিয়ে দেন, যেগুলো বেঁচে আছে কিন্তু ওগুলো কোনো ক্ষতি করে না, সে বেঁচে থাকা ক্ষতিকর জিনিসগুলো যখন দিয়ে দিলেন, তখন দেখা গেল সেটা তো ইঁদুরকে মারার কথা না, কারণ এটা তো কখনো নিউমোনিয়া ঘটায় না। কিন্তু দেখা গেল নিউমোনিয়া ঘটালো এবং ইঁদুর মারা গেল। এটা কেন? তার মানে ওই নির্দোষ যে খসখসে জীবন্ত, তার থেকে তার ভেতরে ওই মরা যেগুলো মানে ভয়ঙ্কর, সেই মরা ভয়ঙ্করগুলোর থেকে একটা বার্তা সেখানে গেছে। সে বার্তাটা কে নিয়ে গেল? কারণ দুটাই যখন ইঁদুরের দেহে গেছে, একটার থেকে একটার মধ্যে বার্তা গেছে, সে মরে গেলেও বার্তা দিতে পেরেছে। তো বার্তাটা কে নিয়ে গেল? তো সেটার জন্যে প্রথমে উনি করলেন কি, সব প্রোটিনগুলো নষ্ট করে দিলেন। তারপরেও বার্তাটা যায়, ইঁদুর মরে। আরএনএ গুলো নষ্ট করে দিলেন, আরেকটা এনজাইম দিয়ে আরএনএ গুলোকে নষ্ট করে দিলেন, তখনও ইঁদুর মরে। তারপর উনি আরেকটা এক্সপেরিমেন্টে ডিএনএ গুলো নষ্ট করে দিলেন, এখন কিন্তু ইঁদুর আর মরে না। তার মানে কি? তার মানে প্রোটিন বার্তা নিয়ে যায়নি, আরএনএ ওই বার্তা নিয়ে যায়নি, কে নিয়ে গেছে? ওই ডিএনএ। যেহেতু ডিএনএ আমি নষ্ট করে দিয়েছি আর বার্তা নিয়ে যেতে পারিনি, ওই মরা জীবাণুর থেকে বাঁচা জীবাণুতে বার্তাটা নিতে পারেনি, কাজেই ইঁদুর আর মরেনি। তো এই এক্সপেরিমেন্টে বোঝা গেল যে আমাদের অনুমান যে ডিএনএ নিয়ে যাচ্ছে ওটাই সঠিক, আর প্রোটিন যেটা নিয়ে যাচ্ছে ওটা মিথ্যায়িত হয়ে গেছে, ওটা নিয়ে যাচ্ছে না। তো এই যে এক্সপেরিমেন্ট করে এটাকে প্রমাণ করলো, এটাই কিন্তু সব কিছু সমাধান করে দিল। যে ডিএনএ, তখন থেকে আমরা জানি ডিএনএ শেষ কথা, ডিএনএ আমাদের বংশগতি নিয়ে যাচ্ছে, এটাই আমাদের জীবন রহস্যের ধারক। তো এক্সপেরিমেন্ট করে এটা বুঝলাম সেই 1944-এ 1944 সনে এটা করা হয়েছে। তারপর থেকে আর আমরা পিছনে ফিরে তাকাইনি। ডিএনএ বিজ্ঞানের শুরু বলা যায় সেটা। একটা এক্সপেরিমেন্ট কি করে, আমি তো চট করে 2 মিনিটে বলে ফেললাম কথাটা, যে প্রোটিন নষ্ট করে দিল, তাতে বোঝা গেল যে প্রোটিন নিয়ে যায়নি। আরএনএ নষ্ট করে দিল, তখনও কাজটা হচ্ছে, তার মানে আরএনএ এর জন্য দায়ী নয়। কিন্তু ডিএনএ যখন নষ্ট করে দিলাম, তখন যখন কাজ বন্ধ হয়ে গেল, তখন বুঝলাম যে ডিএনএ এর জন্য দায়ী। এটা 2 মিনিটে বলে ফেললাম, 1 মিনিটে বলে ফেললাম। কিন্তু এই এক্সপেরিমেন্টটা এভারিকে করতে অনেক ব্যক্তিত্ব হয়েছে। একজন বায়োকেমিস্ট বলতে পারবেন এটা কত কঠিন একটা কাজ, সব প্রোটিন নষ্ট করে দেওয়া, অন্যগুলোকে অক্ষুণ্ণ রাখা, তারপর এক্সপেরিমেন্টটি আবার করা, প্রত্যেকবার ফিরে গিয়ে আবার করা, এটা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন একটা কাজ। তো এই জটিল কঠিন কাজটা খুব নিয়ন্ত্রিতভাবে করতে পেরেছিলেন বলে আমরা পরিষ্কারভাবে বলতে পেরেছি যে ডিএনএ দেয়। তেমনি প্রত্যেকটা এক্সপেরিমেন্টের দিকে যদি আমরা তাকাই, যে সব জিনিসের যে ভর আছে,
বিভিন্ন পার্টিকেলের যে কণিকার যে ভর আছে, সব অ্যাটমের যে ভর আছে, সব কিছুর যে একটা ভর আছে, ম্যাস আছে, সেই জিনিসটার একটা থিওরি দিয়েছিলেন আজ থেকে 50 বছর আগে, আরও বেশি আগে। পিটার হিগস বলে একজন, একটা থিওরি, যে এটা কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্ব বলে এটাকে, একটা ফিল্ড, যে একটা ফিল্ড যেটা ওনার নামে বলা হয় হিগস ফিল্ড। এই হিগস ফিল্ড থেকে এই ভরটা সব জিনিস পেয়েছে, এবং এটা একটা সুন্দর অনুমান, খুবই সুন্দর, খুবই গাণিতিক, কিন্তু খুবই সুন্দর একটা অনুমান। এবং এই অনুমানটা, যে হিগস ফিল্ড অনুমানটা ব্যবহার করে পুরা কণিকা বিদ্যাটা দাঁড়িয়ে গেছে গত 50 বছর। এবং এত সুন্দর একটা ডিসিপ্লিন কণিকা বিদ্যা, এবং এত সফল, এটা দিয়ে অনেক কাজ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক থিওরি খাড়া হয়েছে। এটাকে বলে স্ট্যান্ডার্ড মডেল, কণিকা বিদ্যার স্ট্যান্ডার্ড মডেল। অনেক মানুষ এটাতে নোবেল প্রাইজ পেয়েছে এই থিওরির উপর কাজ করে, এবং অনেক বিজ্ঞানী, এবং এটা অত্যন্ত সুন্দর একটা খাড়া হয়ে গেছে। কিন্তু এর গোড়ায় সমস্যা আছে। সমস্যাটা কি? একটা হিগস ফিল্ড যদি থাকে, এবং হিগস ফিল্ডের মধ্যে যদি আমি একটা ঝাপটা আনি, একটা এনার্জি আনি, তখন কিন্তু একটা কণিকার সৃষ্টি হবে, যেটা অত্যন্ত ভারী একটা কণিকা। সেটার নামও দেওয়া হলো হিগস বোজন। হিগস জানেন, যেহেতু উনি করেছিলেন পিটার হিগসের থিওরি, এই জন্যই এটাকে আমরা বলছি হিগস বোজন। এই হিগস বোজনটা কোনোদিন দেখা যায়নি। এই 50 বছর এটা একটা থিওরি হয়েই যাচ্ছে, এটা একটা ভবিষ্যৎবাণী হয়ে আছে। পিটার হিগস বলেছেন যে এটা দেখা যাবে, কোনো না কোনো দিন দেখা যাবে, কিন্তু দেখা যায়নি। অথচ এটা নিয়ে আমরা কত কিছু করে ফেলেছি, এবং এটা নিয়ে অনেক সফল বিজ্ঞান দাঁড়িয়ে গেছে। অবশেষে 2012 সনে সেদিন এটা দেখা গেছে। কারণ এর মধ্যে আমরা যন্ত্রপাতি বানিয়ে ফেলেছি, যে জেনেভায় যে বিরাট লার্জ হ্যাড্রন কলাইডার বলে যে কণিকা ত্বরক আছে, বিশাল একটা জিনিস, 12 মাইল যার ব্যাপ্তি, সেই একটা বিরাট বৃত্তের মতো, তার মধ্যে কণিকাকে ঘুরিয়ে 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 সংঘর্ষ ঘটানো হয় অনেক এনার্জিতে। তখন ওই যে বললাম যে একটা বড় ঝাপটা লাগবে, তখন হিগস বোজন দেখা যাবে, এবং হিগস বোজন দেখা গেছে 2012 সনে সেদিন। এবং তখনই শুধু পিটার হিগসের থিওরিটা প্রমাণিত হলো। দেখা গেল মানে কি, আমার সেই পঞ্চ ইন্দ্রিয়, চোখে ঠিক দেখি নেই, কিন্তু কিছু যন্ত্রপাতিতে এটা ধরা পড়েছে, সেই যন্ত্রপাতিতে অন্তত দেখেছি, কাজেই হাতে কলমে বলতে পারি সেটাকে। এবং তখন থেকে, এবং এরপর উনি অনেক বয়স হয়ে গেছে পিটার হিগস, তখন এসে উনি নোবেল প্রাইজ পেলেন। এই 50 বছর কিন্তু এত সাফল্য আসলো, কিন্তু এই স্বীকৃতিটা উনি পাননি, কারণ যেহেতু হাতে কলমে কেউ হিগস বোজনকে দেখাতে পারেনি। সেটা ওনার দোষ না, কারণ আমাদের সেই প্রযুক্তি ছিল না। সেরকম এর আগেও বলেছি, আইনস্টাইনের যে থিওরি, যে গ্র্যাভিটি ওয়েভ, যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটা 100 বছর আগে দেওয়া আইনস্টাইনের। অথচ এটার জন্য যে গ্র্যাভিটি ওয়েভটাকে দেখতে হবে, গ্র্যাভিটি তরঙ্গকে যে দেখতে হবে, আমরা দেখতে পারিনি। সেটা পেলাম ঠিক 100 বছর পরে 2016 সালে সেই লিগো যন্ত্রে, যার কথা আগেও বলেছি, যেটা একটি জবরজঙ্গ ব্যাপার, সেই জেনেভার সেই যন্ত্রের মতোই, যে অনেক বিলিয়নস অফ ডলার খরচ করে সেই বহু দেশ মিলে সেই এক্সপেরিমেন্টটা করতে হয়েছে। অত্যন্ত কঠিন একটা ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত করা হয়েছে সেটা। এবং সেখানে মনে রাখতে হবে, এটা একটা বোজন। এই বোজন নামটার সাথে আমাদের কিন্তু একটা গর্ব করার ব্যাপার আছে, কারণ আমরা সেই কণিকাগুলোকেই বোজন বলি, যেগুলো সত্যেন্দ্রনাথ বসুর থেকে কিন্তু বোজনটা এসছে। সত্যেন্দ্রনাথ বসুর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এক সময়, তার আবিষ্কৃত যে থিওরি, সেটা যেগুলো মান্য করে, যেই কণিকাগুলো, সেগুলোই বোজন। হিগস বোজন এরকম একটা বোজন, বসুর থিওরি মানে বলে সেরকম একটা বোজন। সেখানেও আমাদের সঙ্গেও একটা সম্পর্ক আছে এই হিগস বোজনের। তো আইনস্টাইনের লিগোর সাথে একটা সম্পর্ক আছে, কারণ লিগো যে গ্র্যাভিটি ওয়েভটা আবিষ্কার, যেটা শেষ পর্যন্ত হলো, দেখা গেল, সেটাও কিন্তু বাংলাদেশি বিজ্ঞানী সহ বহু বিজ্ঞানী একসঙ্গে কাজ করে এটা করেছেন। তার বিস্তারিত তো গেলাম না, কিন্তু সব জায়গায় কি হচ্ছে, ওই অনুমানটাকে কোনোটা
10 বছর পরে, কোনোটা ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গেই, কোনোটা 100 বছর পরে, কোনোটা 50 বছর পরে। অনুমানটা হাতে কলমে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে, ইন্দ্রিয়ের মধ্যে চলে আসছে। তো শেষ পর্যন্ত ওই ইন্ডাকশনটা চলে আসছে যে আমাদের দেখার উপরে ভরসা করতে হচ্ছে, দেখার উপরে, শোনার উপরে ভরসা করতে হচ্ছে, আমাদের ইন্দ্রিয়ের উপর ভরসা করতে হচ্ছে, আর ইন্ডাকশনকে আনতে হচ্ছে, বিশ্বাস রাখতে হচ্ছে তার উপরে। কেউ যদি বলে ইন্ডাকশনকে কেন বিশ্বাস করছো, এটার মধ্যে তো কোনো যুক্তি নাই। হ্যাঁ, মানে যুক্তি নাই, কিন্তু বিশ্বাস না করলে বিজ্ঞান হয় না, কাজেই বিশ্বাস আমাকে করতে হচ্ছে। তো এই আমরা অনেক সময় ভাবি যে বিজ্ঞান মানে একেবারে চারিদিকে আটঘাট বাঁধা, না, তার মধ্যেও কিন্তু কতগুলো জিনিস আছে যেগুলো সে তার বাহাদুরি বলতে পারি, তার দুর্বলতাও বলতে পারি, যে তাকে একটা বিশ্বাসের জোরে জিনিসটা নিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই বিশ্বাস করা যায় এই জন্য যে আজ পর্যন্ত সে ভুল প্রমাণিত হয়নি। প্রত্যেকবার কিন্তু এই যে ইন্ডাকশন সেটা কাজ করেছে, মিথ্যায়ন করে, মিথ্যায়ন থেকে বাঁচিয়ে, যেই থিওরিকে মিথ্যায়ন থেকে যতবার বাঁচানো যাবে, যত বেশিবার বাঁচানো যাবে, যতভাবে বাঁচানো যাবে, ওটা তত ভালো ভালো থিওরি। তো বিজ্ঞানের বাহাদুরিটা এই যে বিজ্ঞান কিন্তু লুকিয়ে থাকে না, বিজ্ঞান বুক চিতিয়ে বলে যে আমাকে মিথ্যা প্রমাণ করো, করার জন্যই আমি এসেছি। আমি খুব খুশি হব তুমি যদি আমাকে মিথ্যা প্রমাণ করতে পারো। তো ভালো ভালো থিওরিগুলো মিথ্যা প্রমাণ হয়নি, ভাগ্য, তাদের ভাগ্য, আমাদের ভাগ্য যে হয়নি। হতে পারে কোনো দিন অনেক বড় বড় থিওরি শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণ হয়েছে, এমনকি নিউটনের থিওরি আইনস্টাইন এসে মিথ্যা প্রমাণ করেছেন, অন্তত লিমিটেড, সীমিত বলে প্রমাণ করেছে। সব জায়গায় এটা প্রযোজ্য হচ্ছে না। আইনস্টাইনের নিজেরটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য হচ্ছে, কিন্তু নিউটনেরটা প্রযোজ্য হচ্ছে না। তো ওই সেন্সে কিন্তু এটা একদিক থেকে মিথ্যায়ন হয়েছে। সেই প্রতাপশালী, শক্তিশালী 300 বছরের নিউটনের থিওরিও মিথ্যা। এটাই বিজ্ঞানের বড় একটা আলামত। তো শেষে আর একটা কথা বলবো যে যেটা হয়তো পরে আমরা আরো চালিয়ে যেতে হবে আমাদের, যে আমরা কেন এই কাজে নামছি, বিজ্ঞানের বিশ্বাসগুলোকে আনছি এবং সফল হচ্ছি। এই সাফল্যের পেছনে কারণটা কি? একটা কারণ খুব পরিষ্কার, এটা যে কেউ বুঝবে, যে আমরা ধরে নিচ্ছি যে প্রকৃতিটা খুবই নিয়ম মানে চলে, প্রকৃতি একদম নিয়ম মাফিক চলে, প্রকৃতির মধ্যে ল আছে, নিয়ম আছে, নিয়ম মাফিক প্রকৃতিটা চলছে। কিন্তু আসলে কথাটা ঠিক না, কথাটা আমরা মানে চোখ বন্ধ করে বলার মতো কোনো কথা না। কারণ যারা বিজ্ঞানের ভেতরে ঢুকেছেন, গভীরে ডুব দিয়েছেন, তারা জানেন প্রকৃতি অত সহজে ধরা দেওয়ার জিনিস না। প্রকৃতিতে যে নিয়ম আছে মাঝে মাঝে ওটাই মনে হয় না, আর নিয়ম যদি থাকেও সেটা অত্যন্ত জটিল নিয়ম। কোনো প্রকৃতির কোনো নিয়মেই কিন্তু সহজ না, অথচ বিজ্ঞান সহজকে প্রেফার করে, বিজ্ঞান সহজ চায় এবং সহজেই করে। তার মানে প্রকৃতির সাথে বিজ্ঞানের একটা বিরোধ আছে। প্রকৃতি নিজে সহজ না, অত্যন্ত জটিল, আর বিজ্ঞান জিনিসটা অত্যন্ত সরল। সে সরল এই সেন্সে সে তার মধ্যে একটা সুন্দর সরল নিয়ম দেখে। বিজ্ঞান দেখে মানে আমাদের মস্তিষ্ক দেখে, আমাদের মস্তিষ্ক ভাবেই তৈরি যে সে সরলভাবে জিনিসটা দেখতে চায়, সুন্দরভাবে দেখতে চায়। আর প্রকৃতি মোটেও সেরকম জিনিস না। এই ব্যাপারে আইনস্টাইনের একটা কথা আছে, খুবই সুন্দর, খুবই বিনয়ী কথা। আইনস্টাইন বলেছেন যে বিজ্ঞানের জটিলতাগুলো অত্যন্ত বেশি, বিজ্ঞানের নয়, প্রকৃতি অত্যন্ত জটিল জিনিস। যেই প্রকৃতির পিছনে ছুটেছে সে দেখেছে প্রকৃতির নিয়মগুলো বা নিয়মের অভাব সেটা অত্যন্ত জটিল। তো আমরা কি করছি বিজ্ঞানীরা? আমরা যা করছি, আমাদের সেই থিওরি যেগুলো নিয়ে ছাত্ররা গলদঘর্ম হচ্ছে, সবাই বাহবা দিচ্ছে, আমরা কি করছি? আইনস্টাইন নিজে বলছেন এটা। আমরা কি করছি? আমরা বাচ্চা ছেলের মতো কিছু খেলাধুলার মতো করছি, যে এর মধ্যে আমরা একটা মিল দিতে পারি কিনা, প্রকৃতির সাথে একটা মিল দিতে পারি কিনা, খেলাধুলা করছি, বাচ্চা ছেলের খেলার মতো করছি। কিন্তু আমাদের জন্য এই বাচ্চা ছেলের খেলাটাই অনেক মূল্যবান, কারণ এটাই আমরা করতে পারি।
এটাই আমরা করতে পারি, এটাই আমরা আমাদের মানে একাই 100। এই যে বাচ্চা ছেলের খেলার মতো কাজটা যে আমরা করতে পারছি, প্রকৃতিকে পুরো আনতে পারলাম না, এর মধ্যে ধরতে পারলাম না, এই দুঃখ করে কোনো লাভ নেই। এটার মধ্যে আমরা যেটুকু করতে পারছি সেটুকুই অতি সুন্দর, অতি সুন্দর। আইনস্টাইনের মতো একটা মানুষ যে বিশ্বকে প্রায় সাংঘাতিকভাবে ব্যাখ্যা করতে পেরেছেন, তিনি বলছেন আমি বাচ্চা ছেলের মতো তার মধ্যে নিয়ম খুঁজে বেড়াচ্ছি। তা আসলেও বিজ্ঞানীর কাজ হচ্ছে নিয়মটা নিংড়ে আনা। তো অনেকে বলেন যে নিয়মটা বিজ্ঞানের মস্তিষ্কে, প্রকৃতিতে নিয়ম নাই। নিয়মটা বিজ্ঞানের, প্রকৃতি এমনকি খামখেয়ালিও হতে পারে, নিয়ম মানেই না হতো প্রকৃতি, কিন্তু বিজ্ঞানী এর মধ্যে এমন কায়দায় সে নিয়মটাকে নিংড়ে আনে বিজ্ঞানী। তো আমরা এরপরে দেখব এই যে নিয়মটাকে নিংড়ে আনা, এটা কি করে বিজ্ঞানী করেন। এটা বোঝাটা খুব কঠিন নয়, কিন্তু এটা যে করেন এটা জানতে পারলে আমাদের খুব ভালো বোধ হবে যে আসলে বিজ্ঞানটা আমাদের মধ্যেই অনেকটা। তা আজকে এখানেই আমরা শেষ করি, আমরা পরবর্তী পর্বে এই বিষয়টাকে আবার